কোন কোন কারণে আমাদের ভুল সংঘটিত হয় সেই কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম বা সেই কারণগুলো আমরা জানছি। তখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে ভুলগুলো সংশোধন করতে হবে। এখন আমাদের যে ব্যাংক মিলকরণ বিবরণী হয়, ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো সংশোধিত জের পদ্ধতি, আর একটা হলো মিলকরণ পদ্ধতি। দুইটা পদ্ধতিতে আমরা আমাদের এই ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুত করে থাকি। একটা হলো সংশোধিত জের আর একটা হলো মিলকরণ। সংশোধিত জের হলো যেই ব্যক্তি ভুল করবে সেটা ব্যাংক ভুল করলে ব্যাংক, আর যদি আমানতকারী ভুল করে তাহলে আমানতকারী। যে ব্যক্তি ভুল করবে সে ব্যক্তি এই ভুলটা সংশোধন করবে। তাহলে দুই পক্ষের মধ্যেই যদি কোনো রকম ভুল না থাকে তাহলে গরমিল সৃষ্টির কোনো প্রশ্ন আসে বা কখনো গরমিল সৃষ্টি হবে? তো আমাদের এখানে যে কোনো একটা জের দেওয়া থাকবে, সেটা নগদান বইয়ের জের হতে পারে, সেটা পাস বইয়ের জের হতে পারে। আমাদেরকে অপোজিট জেরটা খুঁজে বের করতে হবে, কিন্তু আমরা কোন রকম সংশোধনী প্রক্রিয়া এখানে অবলম্বন করি না। জাস্ট একটা জেরের সাথে আরেকটা জের মিলায় দেই। এটাই হলো মিলকরণ বিবরণীর কাজ। ক্লিয়ার? এখন এটা হলো সংশোধিত জের পদ্ধতি। আমরাও এখানে যে ৬টা এলিমেন্ট পাইলাম, এই ৬টা এলিমেন্ট গুলাকেই জাস্ট আমরা এখানে অর্গানাইজ করছি। সংশোধিত জের পদ্ধতিতে আমরা কি বলছি? এই সংশোধিত জের পদ্ধতিতে যার ভুল সে কারেকশন করবে। ব্যাংকের ভুল হলে ব্যাংক কারেকশন করবে, আর নগদান বইয়ের ভুল হলে নগদান বই কারেকশন করবে। যে জায়গায় ভুল হবে সেই জায়গা থেকে সেটা কারেকশন করতে হবে। তো এখানে দেখেন, আমানতকারী বা নগদান বইয়ের জেরের সাথে আমরা কি যোগ করব? ক্রেডিট মেমো যোগ করব, ডেবিট মেমো গুলা বিয়োগ করব। ক্রেডিট মেমোরেন্ডাম গুলা সব যোগ করব, ডেবিট মেমোরেন্ডাম গুলা সব বিয়োগ করব। আর এনএসএফ চেক যেটা থাকবে, এনএসএফ চেকটাও বিয়োগ করব। তাহলে এখানে কি একটা যোগ দুইটা বিয়োগ, ক্রেডিট মেমোরেন্ডাম যোগ, ডেবিট মেমোরেন্ডাম আর অপর্যাপ্ত তহবিল চেক এটা বিয়োগ। তাহলে আমরা আমানতকারীর সমন্বিত বা সংশোধিত জের পেয়ে যাব। আর পাস বইয়ের সাথে আমরা কি করব? পরিবহনাধীন চেক যোগ করব আর বকেয়া চেক বিয়োগ করব। জাস্ট শেষ, আর কোনো কাজ নাই। এই 5টা এলিমেন্ট নিয়ে আমাদের কাজ 1 2 3 4 5। ক্লিয়ার? এই পরিবহনাধীন চেক পাস বইয়ের সাথে যোগ করবো আর বকেয়া চেক বিয়োগ করবো। তাহলে আমরা পাস বই অনুসারে বা ব্যাংক বিবরণী অনুসারে আমাদের যে সংশোধিত বা সমন্বিত জেটটা পাবো সেই জেটটা পেয়ে যাব। এখন দুই পাশেরই ভুল আমরা কি করলাম? সংশোধন করে ফেললাম, রাইট? নগদান বইয়ের জেটটাও ভুল সংশোধন করে ফেললাম, আর পাস বইয়েরও ভুল আমরা সংশোধন করে ফেললাম। তো কোনো ভুল নাই। ভুল না থাকলে কি অটোমেটিক্যালি আমাদের এই দুই পাশ ইকুয়াল হবে। ইজ ইট ক্লিয়ার? অপর্যাপ্ত পরিবহনাধীন চেকটাকে এই পাশে নিয়ে চলে আসছে। মানে কি দেখেন, এই পাশের বিয়োগ আর এই পাশের যোগ এক জায়গায় করছি, আর এই পাশের যোগ আর এই পাশের বিয়োগটাকে এক জায়গায় করছি। ক্রেডিট মেমোর সাথে এই বকেজ এই ক্রেডিট মেমোর সাথে এই যে এই যোগটাকে নিয়ে আসি এই পাশে বিয়োগ করছি, আর এইটাকে জাস্ট ডাইরেকশন চেঞ্জ করছি। মানে কি আমাদের নতুন টেবিলটা এই দাঁড়াবে। অত কমপ্লেক্সলি না বুঝে আমাদের নতুন টেবিলটা হলো যে ক্রেডিট মেমোরেন্ডাম, তার পাশে ওইদিকে যেটা বিয়োগ ছিল সেটা এই পাশে আসে যোগ হচ্ছে। জাস্ট এখানে কোনো বিয়োগ নাই, এখানে সব যোগ। ক্লিয়ার? এখানে কোনোই বিয়োগ নাই, এখানে সব যোগ। দেখেন, আমরা জাস্ট এই পাশের বিয়োগ গুলাকে ডাইরেকশন চেঞ্জ করলে কি হবে? যোগ হয়ে যাবে না? তো এই বিয়োগ গুলা ডাইরেকশন চেঞ্জ করছে করে যোগ হয়ে গেছে, এই বিয়োগ গুলা ডাইরেকশন চেঞ্জ করছে করে যোগ হয়ে গেছে। আমরা সংশোধিত জের পদ্ধতি টেবিলটা সম্পর্কে কি জানি? যে আপনার কাছে একটা সংশোধিত জের চাবে, তারা তারা একটা সমন্বিত জের চাবে। যদি সংশোধিত বা সমন্বিত জের চাওয়া হয় তাহলে আমরা সংশোধিত পদ্ধতিটা করব, সংশোধিত জের পদ্ধতিটা করব। আর যদি আপনার কাছে একটা জের দেওয়া আছে, অপর একটা জের চাই, তাহলে আমরা সেটা মিলকরণ পদ্ধতি করব। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া, ওকে, বুঝতে পারছি। তাহলে জাস্ট আমাকে অঙ্কটা কোন পদ্ধতির অঙ্ক সেটা বুঝে নিলেই অটোমেটিক সলিউশন হয়ে যাবে। দেখেন, এখানে বলছে যে আফতাব লিমিটেডের ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল 4800 টাকা। নগদান স্থিতি মানে কি? নগদান বইয়ের জেট ছিল 4800 টাকা। একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের সরাসরি ব্যাংক হিসেবে জমা দিয়েছে 1480 টাকা। 600 টাকার একটি চেক পাওনাদারকে দেওয়া হয় যা ব্যাংকে উপস্থাপিত হয় নাই। ব্যাংক পাসবুকে কত টাকা স্থিতি দেখানো হয়েছিল? তাহলে এটা হলো মিলকরণ পদ্ধতির টেবিল। এই জিনিসটা তোমার চাইছে। তাহলে এই জিনিসটা বের করতে গেলে কি করতে হবে? আমরা এই টেবিল যতগুলো দিয়েছি সবগুলোর বৈশিষ্ট্যই সেম। অপোজিট পাশ যোগ, নিজের পাশ বিয়োগ। এখানে বলছে নগদান স্থিতি ছিল 4800 টাকা, তাহলে নগদান স্থিতি 48 এর ঘরে 4800 বসা। তারপরে কি বলছে? একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে 1480 টাকা। যদি সরাসরি ব্যাংকে টাকা জমা হয় তাহলে সেটাকে কি বলা হয়? ক্রেডিট মেমোরেন্ডাম, নাকি ব্যাংক ব্যালেন্স বাড়ছে, তাই না? সেটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম। 600 টাকার চেক
পাওনাদারকে দেওয়া হয়েছে যা উপস্থাপিত হয়নি, তার বকেয়া চেক 600 টাকা। আর কিছু দেওয়া আছে? আর তো কোনো কিছু দেওয়া নাই। আমার দরকার কি? এটা দরকার। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? অপোজিট পাশ সবগুলা যোগ, নিজের পাশ সবগুলা বিয়োগ। নিজের পাশে কিছু নাই, তাহলে কি এগুলো যোগ করে দিলে অ্যান্সার চলে আসবে। তো অ্যান্সার ইজ 6880। ওকে, তাহলে এটার অ্যান্সার হলো 6880। তারপরে দেখেন এখানে কি বলছে, ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স 2900 টাকা, ইস্যুকৃত কিন্তু অনুপস্থাপিত চেক 800 টাকা, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 2200 টাকা, জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক 3090 টাকা। পাস বইয়ের ব্যালেন্স কত? তার মানে কি আবারও সেম অঙ্ক, নগদান বই অনুসারে আমার ব্যালেন্স দেওয়া আছে, পাস বইয়ের ব্যালেন্স চাইছে। তাহলে আমার অ্যান্সার হলো 2810 টাকা। কিছু সালের কোশ্চেন দেখি। দেখেন তো এখানে কি বলছে, যে একটি চেক সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত এবং পরিশোধিত হয়েছে। সবসময় মনে রাখবেন, ভুল যে করছে সে কারেকশন করবে। যদি ভুলটা পাস বইয়ে হয়, তার মানে কি ব্যাংক ভুল করছে, তাহলে সে কারেকশন করবে। যদি ভুলটা আমানতকারীর হয়, তাহলে আমানতকারী কারেকশন করবে। এখানে যেহেতু আমানতকারী ভুলটা করছে, দেখেন এখানে কিন্তু বলাই আছে যে সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত এবং পরিশোধিত হয়েছে। ব্যাংক সঠিকই লিখছে এবং সঠিক টাকাই দিছে, কিন্তু আমানতকারী সেটা লেখার সময় কি করছে, এই চেকটা 484 টাকায় লিপিবদ্ধ করছে। এখন 484 টাকা কি, যেহেতু চেক চেক দিয়ে টাকা উত্তোলন করছে, তার মানে কি ব্যাংক ব্যালেন্স রিডিউস করছে। সে রিডিউস করার সময় বেশি রিডিউস করে ফেলছে। জেড দেওয়া থাকবে, আরেকটা জেড চাইবে, তখন সেটা হবে মিলকর্ণ। আর যখন আপনাকে সমন্বিত জের, সংশোধিত জের এই টাইপের ব্যালেন্স গুলো চাবে, তখন সেটা হবে সংশোধিত পদ্ধতি। আর এই টাইপের এমসিকিউ এর ক্ষেত্রে, আপনি দেখবেন যে বেসিক্যালি এখানে কিন্তু কোনো ব্যালেন্স বের করতে বলেন না ব্যাংকের, না হলো পাসবইয়ের, মানে না ব্যাংকের ব্যালেন্স বের করতে বলছে, না হলো আমানতকারী ব্যালেন্স বের করতে বলছে। নগদান বই, পাসবই কোনোটারই ব্যালেন্স আপনার কাছে চায় নাই। এখানে চাইছে কি, কোনো একটা দফা ভুল হয়ে গেছে, সে দফাটার কারেকশন কি হবে, এরকম আর কি বিষয়টা। তো কারেকশন তো কারেকশন, যে ভুল করছে সেখান থেকে কারেকশন করতে হবে। ক্লিয়ার? নাম্বারটা দেখি তো। আচ্ছা, ডিপোজিট ইন ট্রানজিট এটা কি করেন বলেন তো? ডিপোজিট ইন ট্রানজিট এখানে মানে বেশিরভাগ ক্ষেত্রেই যদি মিলকর্ন পদ্ধতির কোনো রেফারেন্স না দেওয়া থাকে, যদি আপনাকে এটা না বোঝানো হয় যে আমরা মিলকর্ন পদ্ধতি করতেছি, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আমি ভুলগুলোকে সংশোধন করব। কারণ আমেরিকান হিসাব বিজ্ঞানীর মতে, আধুনিক হিসাব বিজ্ঞানীদের মতে, আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাদেরকে ভুলগুলা সংশোধন করতে হয়। ক্লিয়ার? 3 নাম্বার কি আছে? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলে ক্রেতা কর্তৃক ব্যাংক হিসাবে সরাসরি জমা, তাহলে এটা কি হয়? নগদান বইতে ব্যাংকের সাথে যোগ। ব্যাংক মিলকর্ণ বিবরণী প্রস্তুতির পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল 4800 টাকা। একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে 1480। ব্যাংক প্রতিষ্ঠান একটি 600 টাকার চেক একজনকে দিয়েছে, যা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক তার সেবা প্রদান বাবদ 300 টাকা দেখিয়েছে। পাসবইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছিল? তার মানে কি, একটা স্থিতি দেওয়া আছে, আরেকটা স্থিতি দেখাইতে বলছে। ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে, যা গ্রাহক এখনো জানে না। ব্যাংক মিলকর্ণ বিবরণীতে এই সম্পর্কীয় কি হিসাবে দেখানো হবে? বইও, তাহলে এই 100 টাকা চার্জ হিসেবে কমাই দিতে হবে, চার্জ হিসেবে দেখায় 100 টাকা ব্যালেন্স কমাই দিতে হবে। তাহলে আমি কি করব, ক্যাশ বই থেকে 100 টাকা বিয়োগ করব। কে কোম্পানি কর্তৃক পাওনাদার রবিনকে 485 টাকার একটি চেক প্রদান করা হলো, কিন্তু নগদান বইতে ভুলবশত 658 টাকা লেখা হলো। নগদান বইয়ের সাথে